আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের পার্ট 3। আজকে আমরা জিএসটি এর 2021-22 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের সকল এমসিকিউ ব্যাখ্যা সহ সমাধান করব। আর জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের ফুল প্লেলিস্ট লিঙ্ক এবং আজকের ক্লাসের লেকচার নোটের পিডিএফ তোমরা এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। চলো আজকের প্রথম প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হচ্ছে যে অসমান এক্স ও ওয়াই এর যে কোনো একটির বর্গ অপরটির সমান হলে সম্পর্কটি কোনটি হবে। দেখো, আমরা জানি একমাত্র এককের ঘনমূল অর্থাৎ ওমেগার ক্ষেত্রে ওমেগা এবং ওমেগা স্কোয়ার। এখানে দেখো আমরা জানি যে কোনো একটাকে স্কোয়ার করলে আরেকটা পাওয়া যায়, অর্থাৎ ওমেগার যেই মান আমরা জানি যে ওমেগার মানটা হচ্ছে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 এবং ওমেগা স্কোয়ারের যেই মান সেটা হচ্ছে -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। তো এখানে আমি বলতে চাচ্ছি, আমি যদি এইটাকে স্কোয়ার করি অর্থাৎ ওমেগাকে যদি স্কোয়ার করা হয় তাহলে ওমেগা স্কোয়ার পাবো। আবার একইভাবে আমাদের যে আরেকটি রয়েছে ওমেগা স্কোয়ার, এটাকেও যদি আমরা স্কোয়ার করি তাহলে দেখো আমরা পাই ওমেগা পাওয়ার 4। আর ওমেগা পাওয়ার 4কে কিন্তু আমরা এভাবে লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা। এবার আমরা জানি যে ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে 1 ইন্টু ওমেগা ইকুয়াল টু ওমেগা। তাহলে দেখো আমরা একটাকে স্কোয়ার করলে আরেকটা পাই, আবার একইভাবে ওমেগা স্কোয়ারকে স্কোয়ার করলেও কিন্তু আমরা ওমেগাই ফিরে পাচ্ছি। তাহলে এখানে এক্স আর ওয়াই বলতে মূলত ওমেগা এবং ওমেগা স্কোয়ারকে বোঝানো হচ্ছে। আমরা বলতে পারি যে এক্স বলতে বোঝানো হচ্ছে ওমেগাকে আর ওয়াই বলতে বোঝানো হচ্ছে ওমেগা স্কোয়ারকে। তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি যে ওমেগা ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 1। এখন এগুলোর জায়গায় যদি আমরা এক্স আর ওয়াই বসিয়ে দিই তাহলে দেখো ওমেগার জায়গায় আমরা বসাতে পারি এক্স, ওমেগা স্কোয়ারের জায়গায় আমরা বসাতে পারি ওয়াই, আর 1-এর জায়গায় 1 থাকলো। তাহলে কিন্তু আমরা একটা সম্পর্ক পাচ্ছি যে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই মাইনাস 1। তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাচ্ছ যে এই উত্তরটি কিন্তু আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে। তাহলে বলতে পারি যে সঠিক উত্তর হচ্ছে ডি। চলো এবার 2 নাম্বার এমসিকিউটা সলভ করি। প্রশ্নে বলা হচ্ছে যে প্রথম চতুর্থাংশে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এবং 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক হবে। তো প্রথমে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে বুঝতেই পারতেছো, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ। তো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের 0,0 এবং ব্যাসার্ধ হচ্ছে আমাদের 1। এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধটা আমরা পেয়ে গেলাম 0,0 এবং 1। এরপর একইভাবে এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ। দেখো এখানে যেহেতু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহ 1 করে রয়েছে এবং এক্স ওয়াই যুক্ত কোনো পদ নেই, এজন্য এটাকে বলতেছি বৃত্তের সমীকরণ। আর এখানে যেহেতু সহগ দুটোর সমান না, এজন্য এটা হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ। আচ্ছা, তো উপবৃত্তের আদর্শ ইকুয়েশন নেওয়ার জন্য এখানে কিন্তু 1 বানাইতে হবে। তো 1 বানানোর জন্য আমরা সবাইকে 4 দিয়ে ভাগ করে দিব। তাহলে লাইনটা দাঁড়ায় 4x স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 4/4। তাহলে আমরা পাবো এক্স স্কোয়ার, আর নিচে কিছু থাকবে না, আমরা চাইলে নিচে 1 লিখতে পারি, এক্স স্কোয়ার বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে উপবৃত্তের আদর্শ ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো বুঝতেই পারতেছো এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, এবং এক্ষেত্রেও কিন্তু আমাদের এই উপবৃত্তের কেন্দ্রটা হচ্ছে 0,0 এবং আমরা পাচ্ছি এ স্কোয়ার ইকুয়াল টু 1, বি স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এ ইকুয়াল টু হবে 1, বি ইকুয়াল টু হবে √4 অর্থাৎ 2। তো আমরা যেহেতু এই তথ্যগুলো পেয়ে গেলাম, এখান থেকে কিন্তু আমরা দুইটা জিনিসের চিত্র খুব সহজেই আঁকতে পারি। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো ফার্স্টে আমরা বৃত্তের চিত্র রাখবো। বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0 অর্থাৎ এইখানে, এবং তার ব্যাসার্ধ হচ্ছে 1। তো ধরে নিচ্ছি আমাদের 1 হচ্ছে এতটুকু, তো এতটুকু ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের বৃত্তের চিত্র। এবার একইভাবে আমরা উপবৃত্তটা আঁকবো। তো খেয়াল করো এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, যেহেতু বি এর মানটা বড়
তাহলে উপবৃত্তের বৃহদাক্ষটা কিন্তু y অক্ষ বরাবর থাকবে, অর্থাৎ চিত্রটা হবে এরকম। চিত্রটা হচ্ছে মোটামুটি এরকম, সুন্দর করে আমি আঁকতে পারছি না, বাট তোমরা জাস্ট বুঝে নাও জিনিসটা। এখানে এটা এদিক দিয়ে যাবে। আচ্ছা, তাহলে দেখো আমি বলতে চাচ্ছি যে বৃহদাক্ষ অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের উপবৃত্তের কেন্দ্র, তাহলে এই কেন্দ্র থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 2, আর কেন্দ্র থেকে এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রাক্ষ, তাহলে কেন্দ্র থেকে এই পর্যন্ত এতটুকু কিন্তু 1, বৃত্তরও একই ছিল, তাহলে কিন্তু এটা বৃত্তকে স্পর্শ করে এদিক দিয়ে যাবে। তো আমাদেরকে প্রশ্নে বলেছিল যে এই দুইটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক, এবং সেটা হচ্ছে প্রথম চতুর্থাংশে। আমাদের কিন্তু প্রশ্নে প্রথম চতুর্থাংশে অর্থাৎ এই অংশের মধ্যে এই দুইটা বৃত্ত এবং উপবৃত্তের আবদ্ধ ক্ষেত্রফল বের করতে বলেছে। বুঝতে পারছো যে সেটা হচ্ছে এতটুকু অংশ, আমাদেরকে প্রশ্নে এতটুকু অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে। আচ্ছা, তো দেখো আমরা কিন্তু বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই আর স্কয়ার, এবং উপবৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি পাই এ বি। তাহলে প্রথম চতুর্ভাগে আমাদের কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রফলের 4/1 রয়েছে। আচ্ছা, তো উপবৃত্তের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই এ বি, আর প্রথম চতুর্ভাগে আমাদের রয়েছে 4/1 অংশ। একইভাবে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, কিন্তু প্রথম চতুর্ভাগে শুধুমাত্র 1/4 অংশ রয়েছে। তো এই দুটি দ্বারা যদি আমরা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে উপবৃত্তের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ করতে হবে, অর্থাৎ উপবৃত্তের ক্ষেত্রফল মাইনাস বৃত্তের ক্ষেত্রফল, তাহলে আমরা কাঙ্ক্ষিত যে ক্ষেত্রফল সেটা পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে আমরা পাই/4 কমন নিতে পারি। তো পাই/4 কমন নিলে থাকবে এ বি মাইনাস আর স্কয়ার। এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে পাই/4 ইন্টু এর মানটা হচ্ছে 1, বি এর মানটা হচ্ছে 2, তাহলে 2 একে 2 মাইনাস ব্যাসার্ধ আর এর মানটা আমরা পেয়েছিলাম 1, তো 1 কি স্কোয়ার করলে কিন্তু এখানে 1ই থাকবে। তো বুঝতে পারতেছো 2 - 1 করলে 1 থাকে। পাই/4 ইন্টু 1 মানে হচ্ছে পাই/4 বর্গ একক। তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্ষেত্রফল। উপবৃত্ত এবং বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে পাই/4 বর্গ একক। তো এই উত্তরটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি। চলো এবার 3 নাম্বার এমসিকিউটা সলভ করি। প্রশ্নে বলা হচ্ছে যে ইন্টিগ্রেট ফাংশন অফ এক্স ডিএক্স এর মান 2 হলে ইন্টিগ্রেট ফাংশন অফ 1 - 2x dx এর মান কত হবে। তো এখানে আমাদের একটি ফাংশনের ইন্টিগ্রেটের মান দেওয়া আছে, বাট অন্য একটা ফাংশনের মান বের করতে বলেছে। তো এইসব ম্যাথ থাকলে আমাদের যেটা করতে হয়, যে ফাংশনটার মান বের করতে বলবে সেটাকে আমরা জেড ধরতে পারি। দেখো এখানে 1 - 2x রয়েছে, তো আমরা 1 - 2x এটাকে জেড ধরতে পারি। তাহলে এবার যদি দুই পাশে ddx করি, 1কে ddx করলে আসবে 0, এরপর -2xকে ddx করলে আসবে -2, আর জেডকে ddx করলে আমরা পেয়ে যাব dz/dx। এবার আর গুণন করলে আমরা লিখতে পারি যে -2dx = dz। আচ্ছা, আর আমরা যেহেতু এখানে জেড ধরেছি অর্থাৎ চলককে চেঞ্জ করতেছি, তাহলে কিন্তু লিমিটটাও চেঞ্জ হবে। তো এখানে লিমিটগুলো ছিল হাফ এবং -1/2, জেডের বেলায় কত আসে সেটা আমরা দেখতেছি এখন। আচ্ছা, তাহলে উপরে হচ্ছে এক্স, নিচে জেড। এক্সের ক্ষেত্রে আমাদের লিমিটগুলো ছিল হাফ এবং -1/2। এবার এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব, তাহলে জেডের যে মান পাবো সেগুলোই হবে নতুন লিমিট। তো ফার্স্টে যদি আমরা হাফ বসাই, এখানে যদি হাফ বসানো হয় তাহলে দেখো 1 - 2 × হাফ, 2 × হাফ করলে কিন্তু 1 থাকে, তো 1 - 1 করলে আমরা পেয়ে যাব 0। একইভাবে -1/2 বসালে আমি এখানে করে দেখাচ্ছি 1 - 2 × -1/2, তো মাইনাসে মাইনাসে কিন্তু এটা প্লাস হবে, আর এখানে হবে হাফ, তাহলে 2 আর 2 কাটাকাটি যাবে, থাকবে 1 + 1 অর্থাৎ 2। তাহলে 2 আমরা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এবার নতুন লিমিটগুলো যদি আমরা প্রশ্নের মধ্যে বসাই, তাহলে আগে প্রশ্ন উঠিয়ে নিচ্ছি। ইন্টিগ্রেট -1/2 থেকে হাফ ফাংশন অফ 1 - 2x dx = এখানে লিমিট -1/2 জায়গায় আমরা লিখব 2 এবং হাফের জায়গায় আমরা লিখব 0। তারপর ফাংশনের জায়গায় ফাংশন রাখবো 1 - 2x, এটাকে কিন্তু আমরা z ধরেছিলাম, তাহলে এখানে লিখে দিচ্ছি z।
এরপর ডিএক্স। আচ্ছা দেখো আমরা পেয়েছি -2dx ইকুয়াল টু ডিজেড। এখান থেকে যদি আমরা শুধু ডিএক্স বের করতে চাই তাহলে -2 গুণ আকারে আছে, এপাশে গেলে ভাগ হবে, অর্থাৎ -1/2 ডিজেড। তাহলে এই যে ডিএক্স লিখেছিলাম, এই ডিএক্সের জায়গায় আমরা লিখতে পারি -1/2 ডিজেড। আচ্ছা আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এরপর দেখো আমাদের যদি কোনো কারণে যে শুরুতে মাইনাস চলে আসে তাহলে আমরা কিন্তু লিমিট দ্বয়কে এক্সচেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ লিখতে পারি যে মাইনাসটাকে উঠিয়ে দিলাম এবং লিমিটগুলো উল্টিয়ে দিব। তাহলে উপরে লিখব 2, নিচে লিখব 0, আর বাকি যা আছে তাই থাকবে, ফাংশন অফ জেড ডি জেড। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। লিমিট উল্টিয়ে দিলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা এবার দেখো প্রশ্নে আমাদের যে মান দেওয়া ছিল যে ইন্টিগ্রেট ফাংশন অফ এক্স ডিএক্স। দেখো লিমিট একই যদি থাকে, লিমিট যদি একই থাকে তাহলে চলক চেঞ্জ করলেও আমাদের ইন্টিগ্রেটের মান কিন্তু চেঞ্জ হবে না। যদি লিমিট একই থাকে, আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি যে ধরে নাও যে লিমিট হচ্ছে এ থেকে বি এবং চলক হচ্ছে ফাংশন অফ এক্স ডিএক্স। এবার আমরা যদি লিমিটটা একই রেখে জাস্ট চলকটা চেঞ্জ করে দিই, অর্থাৎ এক্সের জায়গায় জেড লিখে দিই, তাহলে এদের মানের কিন্তু কোনো চেঞ্জ হবে না। এটার মান যা আসবে এটার মানও তাই আসবে। এখানেও কিন্তু আমাদের সেম জিনিসটা চলে আসতেছে, ইন্টিগ্রেট 0 থেকে 2 ফাংশন অফ এক্স ডিএক্স। এখানেও তাই, ইন্টিগ্রেট 0 থেকে 2 ফাংশন অফ জেড ডিজেড। তো এইটার মান যেহেতু 2, আমরা বলতে পারি এই ইন্টিগ্রেটের মানও 2ই হবে। তাহলে শুরুতে হাফ ইন্টু এর মান হচ্ছে 2। তো বুঝতে পারতেছো হাফ এবং 2 কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 1। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগষ্ঠীর অ্যান্সার। তো এই উত্তরটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে। তো বলতে পারি যে সঠিক উত্তর হবে সি। 4 নাম্বার এমসিকিউটা বহুপদী থেকে এসেছে। প্রশ্নে বলা হচ্ছে কে এর মান কত হলে k+1 x² প্লাস k+1 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এই সমীকরণের মূলগুলি কাল্পনিক হবে। তো আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণের মূলগুলি কাল্পনিক হতে হলে সমীকরণের যে নিশ্চায়ক সে নিশ্চায়কের মানটা <0 হতে হয়। আচ্ছা, আর নিশ্চায়কের সূত্র হচ্ছে b² - 4ac, এটা হবে <0, যেখানে x² সহগকে আমরা বলি a, তারপর x এর সহগ এটা হচ্ছে b এবং যে ধ্রুবক পদ সেটা হচ্ছে আমাদের c। তো এবার যদি আমরা এই মানগুলো সূত্রের মধ্যে বসিয়ে দিই তাহলে b এর জায়গায় বসাবো k+1, তাহলে k+1 এর উপরে স্কোয়ার -4, এর মানটা হচ্ছে k+1 ইন্টু সি এর মানটা হচ্ছে 1 <0। এবার এটাকে সিম্পলিফাই করলেই আমরা কে এর মানটা পেয়ে যাব। তো বুঝতে পারতেছো এখানে a + b হোল স্কোয়ারের সূত্র করতে হবে। সূত্রটি হচ্ছে a² + 2ab + b² মাইনাস এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 4k আর প্লাসে মাইনাসে -4, 4k - 4, এটা হচ্ছে <0। এবার যোগ বিয়োগ করলে k² 2k - 4k অর্থাৎ -2k এবং 1 - 4 করলে আমরা পেয়ে যাব -3। তো বুঝতে পারতেছো এবার আমাদেরকে মিডল টার্ম করতে হবে, তাহলে নিতে হবে -3k এবং +k, তারপর হচ্ছে -3 <0। এবার যদি আমরা কমন নিই এখান থেকে তাহলে k কমন যায়, k কমন নিলে থাকে k -3। একইভাবে এখান থেকে কিছু কমন যায় না, তো আমরা 1 কমন নিতে পারি, তাহলেও k -3 হয় <0। তো সুতরাং আমরা পেয়ে গেলাম k -3 ইন্টু k+1 <0। তো এবার দেখো যদি মাঝখানে ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে k এর একটা মান হবে 3 আর একটা মান হবে -1, তবে এখানে কিন্তু রয়েছে। আচ্ছা, তো এখানেও ফার্স্ট স্টেপে আমরা সমান চিহ্নের মতোই কাজ করব। আমরা ধরে নিব যে লিখব হয় k -3 <0 অথবা k+1 <0। তো এখান থেকে আমরা পাই k -3, এপাশে গেলে +3। একইভাবে এখান থেকে পাই k -1, +1কে জাস্ট এই পাশে পাঠিয়ে দিয়েছি। তবে এতটুকু করলে কিন্তু শেষ না, আমাদেরকে এবার চেক করে দেখতে হবে যে এগুলো সঠিক আছে কি না। তো ফার্স্টে দেখো এখানে আমরা লিখেছি যে k <3,
অর্থাৎ কে এর মান 3 থেকে ছোট। তো 3 থেকে ছোট যে কোনো একটা মান ধরে নিয়ে আমরা এখানে বসিয়ে দেখব যে এটা সিদ্ধ হয় কিনা। তো আমরা কে এর মান 3 থেকে ছোট আমরা ধরে নিচ্ছি 2, কে এর মানটাকে আমরা 2 ধরে নিচ্ছি। তো কে এর মানটা যদি নাকি 2 হয় তাহলে এখানে বসালে 2 - 3 অর্থাৎ -1 ইন্টু 2 + 1 অর্থাৎ 3। তাহলে দেখো এই দুইটা গুণ করলে আমরা পেয়ে যাব -3। এই মানটা কিন্তু 0 থেকে ছোট, অর্থাৎ এটা আমাদের এই সমীকরণকে সিদ্ধ করতেছে, তাহলে এটা ঠিক আছে। একইভাবে আমরা এটা চেক করব। এখানে বলতেছি কে এর মানটা -1 থেকে ছোট, তো -1 থেকে ছোট আমরা -2 ধরে নিচ্ছি। এবার কে এর মানটা যদি নাকি -2 হয় সেই মানটা আমরা এখানে বসাবো। তাহলে -2 - 3 করলে পাবো -5 ইন্টু -2 + 1 করলে পাবো -1। তাহলে দেখো এই দুইটার গুণফল হচ্ছে মাইনাসে মাইনাসে +5। এই মানটা কিন্তু 0 থেকে ছোট নয়, তাহলে এটা আমাদের শর্ত মানতেছে না। তো যদি না মানে থাকে তাহলে আমরা যেটা করব, জাস্ট চিহ্নটাকে উল্টিয়ে দিব, অর্থাৎ কে গ্রেটার দেন -1। তাহলে এটাই আমাদের সঠিক উত্তর হবে। তাহলে আমরা যে দুটি ব্যবধি পাচ্ছি সেটা হচ্ছে একটা হলো কে <3, আরেকটা হচ্ছে কে গ্রেটার দেন -1। তো এবার আমরা যদি এই দুটিকে একসাথে লিখতে চাই তাহলে লিখতে হবে -1 < কে। দেখো এটাকে কিন্তু আমরা লিখতেই পারি -1 < কে। তারপর রয়েছে কে <3, তাহলে কে <3 অর্থাৎ এইটাকে এবং এটাকে এই দুটো জিনিসকে আমরা একসাথে এইভাবে লিখতেই পারি। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই উত্তরটা কিন্তু প্রথম অপশনে রয়েছে, -1 < কে <3। তাহলে বলতে পারি যে সঠিক উত্তর হচ্ছে এ। চলো এবার 5 নম্বর এমসিকিউটা সলভ করি। প্রশ্নে বলা হচ্ছে যে y² = 3x এবং x² = 3y পরাবৃত্ত দ্বয়ের ছেদবিন্দু দিয়ে গমনকারী সরলরেখার ঢাল কত হবে। তো এটা যদি আমি চিত্র এঁকে বুঝাই তাহলে এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তো বুঝতে পারতেছো প্রথম যে পরাবৃত্তের সমীকরণ দেওয়া রয়েছে এখানে x হচ্ছে একঘাতি, তাহলে এই পরাবৃত্তের মুখটা হবে x অক্ষ বরাবর, অর্থাৎ চিত্রটা হবে ঠিক এভাবে। x একঘাতি, তাই পরাবৃত্তের মুখটা কিন্তু x অক্ষের দিকে হা করে থাকবে। এরপর দ্বিতীয়টার ক্ষেত্রে y হচ্ছে একঘাতি, তাহলে এই পরাবৃত্তে চিত্রটা y অক্ষের দিকে হা করা থাকবে। তাহলে চিত্রটা হচ্ছে আমাদের ঠিক এরকম। এই হচ্ছে আমাদের নির্ণয় দুটি পরাবৃত্তের চিত্র। প্রশ্ন আমাদের বলতেছে যে পরাবৃত্ত দ্বয়ের যে ছেদবিন্দু, দেখো ছেদবিন্দু হচ্ছে এইটা অর্থাৎ মূলবিন্দু, আর একটা হচ্ছে এইটা। তো এই দুটি ছেদবিন্দু দ্বারা গমনকারী সরলরেখা। তো আমরা যদি এই দুইটা বিন্দু যোগ করে দেই তাহলে যে সরলরেখাটা পাবো সেটা হচ্ছে এইটা। তো এই সরলরেখাটির ঢাল প্রশ্নে জানতে চেয়েছে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে এই দুটি ছেদবিন্দু বের করতে হবে। তো দেখো প্রথম যে সমীকরণ দেওয়া রয়েছে এখান থেকে আমরা লিখতে পারি y² = 3x, এরপর 3 গুণাকারে আছে, এই পাশে গেলে হবে ভাগ, তাহলে y² ভাগ 3 = x। তো আমরা x এর একটা মান পেলাম, এই মানটা আমরা এবার দ্বিতীয় সমীকরণে বসাতে পারি। 2 নম্বর সমীকরণ দেওয়া রয়েছে x² = 3y, তো এখানে x এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিব, y²/3, এটা হচ্ছে x এর মান। এবার খেয়াল করো তার উপরে কিন্তু একটা স্কোয়ার রয়েছে, তাহলে এখানে হোল স্কোয়ার দিতে হবে, সমান সমান হচ্ছে 3y। আচ্ছা, তারপর এখানে স্কোয়ার করলে আমরা পেয়ে যাব y⁴ ডিভাইডেড বাই 3 কি স্কোয়ার করলে হবে 9 = 3y। আর গুণন করলে y⁴ = 3 নং 27y ইকুয়াল টু না। আচ্ছা, এবার আমরা সবগুলোকে একপাশে নিয়ে আসবো, তাহলে y⁴ - 27y = হবে 0। তো খেয়াল করো এখান থেকে কিন্তু আমরা y কমন নিতে পারি, তো y কমন নিলে হবে y³ - 27 = 0। তো যেহেতু দুইটা রাশির গুণফল 0 সেহেতু বলতে পারি হয় y = 0 অথবা y³ - 27 = 0। তো একবারে লিখতেছি y³ = 27। তো দেখো 27কে কিন্তু আমরা 3³ লিখতে পারি, 27কে আমরা লিখতে পারি 3³। এবার দুই পাশ থেকে যদি কিউব বাদ দেওয়া হয় তাহলে y এর মানটা আমরা পেয়ে যাব 3, y এর মানটা আমরা পেয়ে গেলাম 3। এখন তোমরা বলতে পারো যে এখানে তো
পাওয়ার রয়েছে 3, তাহলে y এর 3টা মান আসার কথা। দেখো 3টা মান আসবে, বাট একটা হচ্ছে বাস্তব আর বাকি দুটি হচ্ছে কাল্পনিক বা জটিল মূল। তো জটিলগুলো এখানে লেখার দরকার নেই, আমরা শুধুমাত্র বাস্তবগুলোই লিখতেছি। আচ্ছা, তাহলে y পেয়ে গেলাম, যেহেতু y এর a মান দুটি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 3। এই মান দুটি যদি আমরা প্রদত্ত সমীকরণের যে কোনো একটার মধ্যে বসিয়ে দিই তাহলে কিন্তু x পেয়ে যাব। তো আমরা এখানে বসাতে পারি, এখানে না বসে আমরা যদি একবার এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজে আরও সহজে পেয়ে যাব। তাহলে দেখো আমরা এখানে বসাচ্ছি x = y²/3। এখানে একবার y এর জায়গায় আমরা 0 বসাবো। তো যদি 0 বসানো হয় তাহলে 0/3 অর্থাৎ 0। আবার একইভাবে যদি আমরা y এর জায়গায় 3 বসাই, এখানে যদি আমরা 3 বসাই তাহলে হবে 3²/3 অর্থাৎ 9/3 অর্থাৎ 3। তাহলে দেখো যখন আমরা y এর মান 0 বসিয়েছি তখন x এর মান পেয়েছি 0। আবার যখন আমরা y এর মান 3 বসিয়েছি তখন x এর মান পেয়েছি 3। তাহলে আমাদের বিন্দুগুলো হচ্ছে ছেদবিন্দু, যে দুইটা ছেদবিন্দু হবে 0,0, আরেকটা হচ্ছে 3,3। এই হচ্ছে আমাদের নির্ণয় দুটি ছেদবিন্দু, অর্থাৎ আমাদের এই বিন্দুটা হচ্ছে 0,0, এই বিন্দুটি হচ্ছে 3,3। তো এবার দুটি বিন্দু জানা থাকলে কিন্তু আমরা খুব সহজেই সেই রেখার ঢাল বের করতে পারি। তো ঢাল বের করার সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। তো দেখো এখানে কোটি রয়েছে 3 এবং 0, 3 - 0 করলে আমরা পেয়ে যাব শুধু 3। আর নিচে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, তাহলে 3 - 0, তাহলে কিন্তু শুধু 3ই পাবো। তো এবার 3/3 করলে ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি 1। তাহলে এই সরলরেখাটির ঢাল হচ্ছে 1। তো এই উত্তরটা আমাদের বি নাম্বার এমসিকিউ প্রশ্নে রয়েছে, বি নাম্বার অপশনে রয়েছে। তাহলে বলতে পারি যে সঠিক উত্তর হচ্ছে বি। 6 নম্বর এমসিকিউটা বৃত্ত থেকে এসেছে। প্রশ্নে বলতেছে যে 4,3 কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক 3,1 হলে অপর প্রান্তের স্থানাঙ্ক কোনটি হবে? আচ্ছা, তো ধরে নিচ্ছি যে এটাই হচ্ছে আমাদের সেই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে আমাদের 4,3, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 4,3। আচ্ছা, তো ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে 3,1। তাহলে জিজ্ঞেস করেছে অপর প্রান্তের স্থানাঙ্ক কত, এটাকে আমরা ধরে নিচ্ছি a, b। এখন দেখো আমরা জানি যে ব্যাসের যে প্রান্তবিন্দুগুলো রয়েছে তাদের মধ্যবিন্দুটাই কিন্তু অ্যাকচুয়ালি কেন্দ্র। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্র 4,3, আবার এই কেন্দ্রটাই হচ্ছে এই দুইটার মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু বের করার সূত্র হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ভাগ 2, অর্থাৎ 3 + a/2, 3 + a/2। একইভাবে কোটিদ্বয়ের যোগফল ভাগ 2, অর্থাৎ 1 + b/2। তো যেহেতু এই দুইটা সমান, সুতরাং বলতে পারি 3 + a/2 = হবে 4। একইভাবে 1 + b/2 সমান হবে 3। তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই a এবং b এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো 2 ভাগ আছে, এপাশে গেলে হবে গুণ, 4 × 2 = 8। এবার a সমান হবে 8 + 3, এপাশে গেলে -3 অর্থাৎ 5। তাহলে এর মানটা পেয়ে গেলাম 5। এবার এখান থেকে 1 + b = 3 × 2 = 6। তাহলে +1 এপাশে গেলে হবে -1, 6 - 1 5। তাহলে এর মানটাও পাচ্ছি 5, বি এর মানটাও পাচ্ছি 5। তাহলে আমাদের যে অপর প্রান্তের স্থানাঙ্ক, ব্যাসের যে অপর প্রান্তের স্থানাঙ্ক, সেটা হচ্ছে 5,5। তাহলে দেখো এই 5,5 উত্তরটা কিন্তু আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে। তাহলে বলতে পারি যে সঠিক উত্তর হচ্ছে ডি। 7 নম্বর এমসিকিউটা খুবই সহজ একটা এমসিকিউ। দেখো প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের কট ইনভার্স এবং একই সাথে কট রয়েছে। তাহলে কট আর কট ইনভার্স কিন্তু ফার্স্টেই কাটাকাটি যায়। তাহলে থাকতেছে cos³ আর ভিতরে থাকবে cos ইনভার্স √3/2। আর আচ্ছা, এতটুকু লিখলাম। এবার যেহেতু এটাও cos ইনভার্স, তাহলে কিন্তু এই দুটো কাটাকাটি যেতে পারে। আর দেখো আমাদের যে এখানে কিউবটা রয়েছে, এই কিউবটাকে আমরা এভাবে লিখতে পারি cos, তার ভিতরে হচ্ছে cos ইনভার্স √3/2। তারপর এই কিউবটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি। দেখো এটা মানে হচ্ছে আমাদের cos³ θ।
এটা মানে কিন্তু কস কিউব থিটা। তো কস কিউব থিটা বলতে কস থিটা হোল কিউবই বোঝায়, আমরা এখানে তাই লিখেছি। তাহলে দেখো কস এবং কস ইনভার্স কিন্তু এখানে কাটাকাটি যায়, তাহলে থাকতেছে শুধুমাত্র √3/2, তার উপরে রয়েছে হোল কিউব। তো এবার √3কে কিউব করলে আমরা পাবো 3√3 এবং 2কে কিউব করলে আমরা পেয়ে যাব 8। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, 3√3/8। তো এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে। তাহলে বলতে পারি যে সঠিক উত্তর হচ্ছে বি। চলো এবার 8 নাম্বার এমসিকিউটা সলভ করি। প্রশ্নে বলা হচ্ছে যে y = log বেস এক্স a পাওয়ার 5 হলে dy/dx কত। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা এটাকে সিম্পলিফাই করব। তো দেখো আমরা জানি যে লগ অথবা লনের ক্ষেত্রে যদি পাওয়ার থাকে তাহলে সেটাকে সামনে নিয়ে আসা যায়, তাহলে আসলে আমাদের 5 log বেস এক্স আর এখানে a। আচ্ছা, তো এবার এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা একটা কাজ করতে পারি। দেখো উপরে a আছে আর নিচে x, তো log x a এটাকে আমরা লিখতে পারি ln a / ln x। আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যদি আমাদের এরকম থাকে যে নিচে 2 আর উপরে 5, তো এটাকে আমরা লিখতে পারি উপরে ln 5 আর নিচে ln 2। তো এই জিনিসটা আমরা সূত্র হিসেবে মনে রাখবো, লগ থাকলে আমরা খুব সহজে এভাবে লনে রূপান্তর করতে পারি। আচ্ছা, তাহলে আমাদের y এর মান হচ্ছে এটা, যেখানে দেখো 5 ln a এই জিনিসটা কিন্তু আমাদের ধ্রুবক, আর 1/ln x এখানে আছে আমাদের চলক। তো আমাদেরকে শুধুমাত্র 1/ln x কে ddx করতে হবে। আচ্ছা, আমি যদি এবার দুই পাশে ddx করে দেই তাহলে dy/dx = 5 ln এ যা আছে তাই থাকবে, 1/ln x কে ddx করতে হবে। তো প্রথমে আমরা এটাকে 1/x ধরে নিব। আমরা জানি 1/x কে ddx করলে আসে -1/x²। এবার যেটাকে x ধরেছি সেটাকে আবারও ddx করতে হয়। তো ln x কে আমরা x ধরেছিলাম, ln x কে আবারও যদি আমরা ddx করি তাহলে পাবো 1/x। শুধুমাত্র ln x কে ddx করলে পাবো 1/x। তাহলে দেখো আমরা কিন্তু উত্তরটা পেয়ে গিয়েছি। আমাদের উত্তরটা হচ্ছে, যদি গুণ করে দেই তাহলে -5 ln a নিচে হচ্ছে x ln x হোল স্কয়ার। তো এটি হচ্ছে আমাদের উত্তর। দেখতেই পাচ্ছ এই উত্তরটা কিন্তু আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে। তাহলে বলতে পারি যে সঠিক উত্তর হচ্ছে ডি। 9 নম্বর এমসিকিউটা অন্তরীকরণের লিমিট থেকে এসেছে। প্রশ্নে বলা হচ্ছে লিমিট x টেন্স টু 0 e⁻5x প্লাস e⁻5x - 2 x² কত। তো লিমিটের সবগুলো ম্যাথই কিন্তু আমরা এল হসপিটাল রুলের সাহায্যে খুব সহজেই সলভ করতে পারি। তো রুলটা অ্যাপ্লাই করার পূর্বে আমাদেরকে চেক করতে হবে যে এখানে 0/0 আসে কিনা। লিমিটটা বসানোর পরে দেখতে হবে যে 0/0 আসে কিনা। তো যদি আমরা এখানে 0 বসিয়ে দেই তাহলে দেখো e⁻0 অর্থাৎ 1 প্লাস আবারও e⁻0 অর্থাৎ 1, এরপর রয়েছে -2। নিচে যদি 0 বসাই তাহলে 0কে স্কোয়ার করলে 0ই পাবো। তো ক্যালকুলেশন করলে দেখো 2 - 2 অর্থাৎ 0, নিচেও 0 অর্থাৎ আমরা 0/0 ফর্মেট পাচ্ছি। তো যখনই আমরা 0/0 ফর্মেট পাবো তখনই আমরা এল হসপিটাল রুলটি অ্যাপ্লাই করব। আচ্ছা, তো রুলটি একদম সিম্পল। রুলটা হচ্ছে উপরে আর নিচে লব এবং হরকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করা অর্থাৎ ddx করা। তো e⁻5x কে ddx করলে আমরা e⁻5xই পাবো। তবে যেহেতু এক্সের সহগ রয়েছে 5, এজন্য 5 দিয়ে গুণ করতে হবে। একইভাবে e⁻5x এটাকে ddx করলে আমরা e⁻5xই পাবো। তবে এক্সের সহগ রয়েছে -5, এজন্য এটাকে -5 দিয়ে গুণ করা লাগবে। এরপর রয়েছে -2, এটা যেহেতু ধ্রুবক এটাকে ddx করলে পাবো 0। আচ্ছা, আর নিচে আছে x², কে ddx করলে হয় 2x। তো একবার এল হসপিটাল রুলটি অ্যাপ্লাই করার পর আমরা পুনরায় লিমিটটা বসিয়ে দিব। দেখো এবার যদি লিমিটটা বসানো হয় তাহলে e⁻0 অর্থাৎ 1, 5 একে 5 আমরা পাচ্ছি 5 মাইনাস এখানেও বসালে e⁻0 অর্থাৎ 1, তো 5 একে 5 পাচ্ছি। আর নিচে 2 × 0 করলে কিন্তু 0 আসে। তাহলে দেখো আমরা কিন্তু আবারও 0/0 পাচ্ছি। এজন্য আমাদেরকে পুনরায় এল হসপিটাল রুলটি অ্যাপ্লাই করা লাগবে। তাহলে x টেন্স টু 0, উপরে হচ্ছে আমাদের
5-এর জায়গায় 5 থাকবে, ই পাওয়ার 5x-কে আমরা ডিডিএক্স করব, তাহলে ই পাওয়ার 5x পাবো। দেখো এবার কিন্তু যেহেতু 5 রয়েছে এক্সের সহগ, তাহলে আগের 5 এবং এই 5 এই দুটা গুণ হয়ে যাবে 25। তারপর মাইনাস, এখানে 5 লিখে দিলাম, ই ইনভার্স 5x, এটাকে ডিডিএক্স করলে ই ইনভার্স 5x হবে। তবে দেখো এক্সের সহগ রয়েছে -5, তাই এটাকে -5 দিয়ে গুণ করা লাগবে। তো মাইনাসে মাইনাসে প্লাস, আর 5 5-এ হয় 25। নিচে 2x-কে ডিডিএক্স করলে আমরা পেয়ে যাব 2। আচ্ছা, এবার যদি আমরা লিমিটটা বসিয়ে দিই তাহলে সংজ্ঞায়িত মান পাবো। যদি এখানে 0 বসানো হয় তাহলে ই পাওয়ার 0 অর্থাৎ 1, তাহলে 25-একে 25 প্লাস এইখানেও 25-একে 25 পাবো, আর নিচে হচ্ছে 2। তাহলে দেখো যোগ করলে পাচ্ছি 50/2, তো ভাগ করলে আমরা পাবো 25। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় লিমিটটির মান। দেখতে পাচ্ছ এই উত্তরটা সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো সি। চলো এবার 10 নাম্বার এমসিকিউটা সলভ করি। প্রশ্নে বলা হচ্ছে যে আর ইন্টু 1 প্লাস কস থিটা ইকুয়াল টু এর কার্তেশীয় সমীকরণ কোনটি হবে? আচ্ছা, তো ফার্স্টে আমরা এখানে আর গুণ আকারে আছে, আর গুণ করে দিতে পারি, তাহলে হবে আর প্লাস আর কস থিটা, আর প্লাস আর কস থিটা ইকুয়াল টু হচ্ছে 2। আচ্ছা, এবার কার্তেশীয় এবং পোলার সমীকরণের মাঝখানে যে সম্পর্ক সেটা হচ্ছে আমরা জানি এক্স ইকুয়াল টু আর কস থিটা, y ইকুয়াল টু আর সাইন থিটা, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। তো এখানে স্কোয়ার না দিয়ে আমরা এখানে রুট দিতে পারি। তাহলে দেখো আমাদের যে আর এসেছে, আর এর জায়গায় কিন্তু আমরা এই জিনিসটা লিখতে পারি, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপর আর কস থিটা এখানে আমরা লিখতে পারি এক্স, আর কস থিটার জায়গায় লিখতে পারি এক্স ইকুয়াল টু 2। আচ্ছা, তো এই রুটটাকে বাদ দেওয়ার জন্য আমাদের কি স্কোয়ার করতে হবে, তবে এইখানে স্কোয়ার না করে দিয়ে আমরা কি করব, ফার্স্ট অফ অল প্লাস এক্সটাকে এই পাশে পাঠাবো, দেন স্কোয়ার করব। আচ্ছা, তাহলে হবে এইটা ইকুয়াল টু 2 মাইনাস এক্স। এবার যদি দুই পাশে স্কোয়ার করে দেই তাহলে আমাদের এই পাশের যে রুট রয়েছে সেটা কিন্তু কাটাকাটি যাবে, তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হবে, সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার দেখো দুই পাশ থেকে কিন্তু আমাদের এক্স স্কোয়ারগুলো কাটাকাটি যায়, তাহলে থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x। আচ্ছা, তো মাইনাস 4x-কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে প্লাস 4x ইকুয়াল টু থাকবে 4। তো আমরা যেই সমীকরণটা পেলাম এই সমীকরণটাই কিন্তু আমাদের অপশনে রয়েছে। দেখতে পাচ্ছ এই উত্তরটা আমাদের ডি নাম্বার অপশনে রয়েছে, তাহলে বলতে পারি যে সঠিক উত্তর হচ্ছে ডি। 11 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে এফ এবং 2f মানের দুটি সমবিন্দু বল, অর্থাৎ এই দুটি বল একই বিন্দুতে কাজ করে। তো আমি যদি চিত্রকে দেখাই তাহলে এদিকে কাজ করতেছে আমাদের এফ বল, এদিকে কাজ করতেছে আমাদের 2f বল, দুইটা একই বিন্দুতে কাজ করতেছে। তাহলে এদের লব্ধির যে ক্রিয়া দিক, ধরে নিচ্ছি যে এটা হচ্ছে তাদের লব্ধির ক্রিয়া দিক। আচ্ছা, এদের লব্ধির যে ক্রিয়া দিক এবং একই বিন্দুতে ক্রিয়ারত অপর দুইটি বল, সেই দুটি বল হচ্ছে 2f আর 2f প্লাস 2, এদের লব্ধির ক্রিয়া দিকও একই দিকে, অর্থাৎ এই একই বিন্দুতে আমাদের আরও দুটি বল কাজ করতেছে। আমি অন্য একটা চিত্রকে দেখাচ্ছি, আচ্ছা, অথবা এখানে একই দেখাই। এই একই বিন্দুতে আমাদের এখানে কাজ করতেছে 2f বল, আর উপরের দিকে কাজ করতেছে 2f প্লাস 2। তাহলে নতুন যে দুটি বল তাদের লব্ধির ক্রিয়াদিকও একই বরাবর। আচ্ছা, আশা করি সবাই চিত্রটা বুঝতে পেরেছ। প্রথম দুইটা বলের লব্ধি যে দিকে কাজ করতেছে, পরের দুইটা বলের লব্ধি সেম একই দিকেই কাজ করতেছে। তাহলে জিজ্ঞেস করেছে যে এফ এর মান কত। তো যেহেতু লব্ধির ক্রিয়াদিক একই, তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের যে বলদ্বয় ছিল, প্রথম ক্ষেত্রে বলদ্বয়ের অনুপাত এবং দ্বিতীয় ক্ষেত্রে বলদ্বয়ের অনুপাত সমান হবে, অর্থাৎ বলতে পারি যে f/2f ইকুয়াল টু হবে 2f ডিভাইডেড বাই 2f প্লাস 2। প্রথম ক্ষেত্রে বলদ্বয়ের অনুপাত এবং দ্বিতীয় ক্ষেত্রে বলদ্বয়ের অনুপাত সমান হবে। তো বুঝতেই পারতেছো এখান থেকে আমরা f এবং f কাটতে পারি, তাহলে হাফ থাকে। আর দেখো এখান থেকে কিন্তু আমরা নিচে থেকে 2 কমন নিতে পারি,
তো যদি নিচে থেকে 2 কমন নেওয়া হয় তাহলে পাবো f প্লাস 1। তাহলে এখান থেকে আমরা 2 আর 2 কেটে দিতে পারি, তাহলে থাকতেছে f ডিভাইডেড বাই f প্লাস 1। এবার এখান থেকে আর গুণন করে খুব সহজেই আমরা f এর মানটা পেয়ে যাব। তাহলে ফার্স্টে 2f ইকুয়াল টু হচ্ছে f প্লাস 1, এরপর প্লাস f এ পাশে নিয়ে আসলে হবে মাইনাস f, তাহলে 2f মাইনাস f এই পাশে থাকবে শুধুমাত্র 1। তাহলে দেখো বিয়োগ করলে আমরা f পেয়ে যাচ্ছি, f এর মানটা হচ্ছে 1। প্রশ্নে f এর মানটা জানতে চেয়েছিল যেটা হচ্ছে 1। তো এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, তো বলতে পারি যে সঠিক উত্তর হচ্ছে বি। 12 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে কোন সমীকরণের একটি মূল 2 প্লাস আই রুট 3, অর্থাৎ এত মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি প্রশ্নে বের করতে বলেছে। তো দেখো মূল বলতে কিন্তু এক্স এর মান বোঝায়, অর্থাৎ এক্স এর মান দেওয়া আছে 2 প্লাস আই রুট 3। এখান থেকে যদি আমরা একটি দ্বিঘাত সমীকরণ পেতে চাই তাহলে বাস্তব অংশগুলোকে এক পাশে নিতে হবে, অর্থাৎ প্লাস 2কে এই পাশে নিতে হবে। তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল টু আই রুট 3। এরপর আমরা দুই পাশে হোল স্কোয়ার করে দিতে পারি, তাহলে কিন্তু ক্যালকুলেশন করলে দ্বিঘাত সমীকরণ চলে আসবে। এবার দেখো এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, সূত্রটি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে আই স্কোয়ার করলে আমরা পাবো মাইনাস 1, তো শুধুমাত্র মাইনাস লিখতেছি। আর রুট 3কে স্কোয়ার করলে আমরা পেয়ে যাব 3। এবার যদি মাইনাস 3কে আমরা এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস 3 হবে, আগে থেকে আমাদের রয়েছে প্লাস 4 আর এটা হবে প্লাস 3, তাহলে 4 প্লাস 3 করলে আমরা পেয়ে যাব 7 ইকুয়াল টু থাকবে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। দেখতেই পাচ্ছ এই সমীকরণটা সি নাম্বার অপশনে রয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। চলো এবার 13 নম্বর এমসিকিউটা সলভ করি। প্রশ্নে বলা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস সাইন এক্স হলে এক্স এর কোন মানের জন্য ফাংশন প্রাইম এক্স ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, তো ফার্স্টে আমরা এখান থেকে ফাংশন প্রাইম এক্স বের করব, অর্থাৎ এই ফাংশনটাকে একবার ডিডিএক্স করতে বলা হচ্ছে। তো এক্সকে ডিডিএক্স করলে আমরা পেয়ে যাব 1 প্লাস সাইন এক্সকে ডিডিএক্স করলে পেয়ে যাব কজ এক্স। এখন দেখো প্রশ্ন মতে কিন্তু ফাংশন প্রাইম এক্স ইকুয়াল টু 0, তো এখান থেকে আমাদেরকে এক্স এর মানটা বের করতে বলা হচ্ছে। তো প্লাস 1 এপাশে গেলে হবে মাইনাস 1, অর্থাৎ বলতে পারি যে কজ এক্স ইকুয়াল টু মাইনাস 1। আচ্ছা, এখন দেখো এক্স এর মান একমাত্র 180 ডিগ্রি হলেই কিন্তু কজ এক্স এর মানটা মাইনাস 1 হয়, কারণ আমরা জানি যে কজ 180 ডিগ্রি তার মান হচ্ছে মাইনাস 1। তাহলে বলতে পারি এক্স ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, অথবা রেডিয়ানে বললে হয় পাই রেডিয়ান। তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম পাই, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখতে পাচ্ছ এই উত্তরটা ডি নাম্বার অপশনে রয়েছে, তাহলে সঠিক উত্তর হলো ডি। 14 নম্বর এমসিকিউটা যোগজীকরণ থেকে এসেছে। প্রশ্নে বলা হচ্ছে ইন্টিগ্রেট 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স এর মান কত, আর লিমিট দেওয়া আছে 0 থেকে 1। তো দেখো এখানে যেহেতু উপরে এক্স এর পাওয়ার 1 নিচেও এক্স এর পাওয়ার 1, তাহলে আমরা একটা কাজ করতে পারি, লবকে হরের মাধ্যমে প্রকাশ করতে পারি। অর্থাৎ হরে আমাদের রয়েছে 1 প্লাস এক্স, উপরেও আমরা 1 প্লাস এক্স লিখে দিব। এবার আমরা এটাকে ব্যালেন্স করব। দেখো এক্স এর আগে কিন্তু মাইনাস ছিল, বাট আমরা এখানে লিখেছি প্লাস, তো এক্স এর আগে মাইনাস বানানোর জন্য আমরা শুরুতে একটা মাইনাস দিয়ে দিব। তাহলে হলো মাইনাস 1 মাইনাস এক্স, তো মাইনাস এক্স মিলেছে, বাট এখানে আমাদের প্লাস 1 ছিল, এখানে চলে এসেছে মাইনাস 1। তো মাইনাস 1-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 2 মাইনাস 1, এটা করলে কিন্তু প্লাস 1 আসে। তাহলে 1 মাইনাস এক্সকে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সবাইকে 1 প্লাস এক্স দিয়ে ভাগ করে দিব। তাহলে মাইনাস 1 প্লাস এক্স এটাকেও ভাগ করতেছি 1 প্লাস এক্স দিয়ে, একইভাবে 2কেও ভাগ করতেছি 1 প্লাস এক্স দিয়ে। আর এখানে আমাদের রয়েছে ইন্টিগ্রেট ডিএক্স, তো আমরা এখানেও লিখে দিব ইন্টিগ্রেট 0 থেকে 1 ডিএক্স, এখানেও লিখে দিব ইন্টিগ্রেট 0 থেকে 1 ডিএক্স। এবার খেয়াল করো এখানে 1 প্লাস এক্স আর 1 প্লাস এক্স কাটাকাটি যায়, থাকে শুধুমাত্র মাইনাস 1 ডিএক্স।
আর আমরা একটা কাজ করতে পারি, আমরা যদি এখানে মাইনাস না রাখতে চাই তাহলে কিন্তু লিমিটটাকে উল্টিয়ে দিতে পারি। তাহলে আপার লিমিট হবে 0, লোয়ার লিমিট হবে 1। লিমিট উল্টিয়ে দিলে কিন্তু নতুন করে একটা মাইনাস চলে আসে, তো সেই মাইনাস আর আগের মাইনাসে প্লাস হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে প্লাস, এখানে আমরা 2 বের করে নিয়ে আসতে পারি। তাহলে ভিতরে থাকবে লিমিট 0 থেকে 1, 1/1 প্লাস এক্স ডিএক্স। আচ্ছা, এবার আমরা খুব সহজে ইন্টিগ্রেটটা করতে পারবো। 1কে ইন্টিগ্রেট করলে আসবে এক্স, আর লিমিটগুলো হচ্ছে 0, 1। তারপর প্লাস 2 এর জায়গায় 2 থাকবে। 1/xকে ইন্টিগ্রেট করলে আসে ln x, তো এখানে হবে ln 1 প্লাস এক্স, এবং আমাদের লিমিট হচ্ছে 1, 0। এবার যদি আমরা লিমিটগুলো বসিয়ে দিই তাহলে এখানে ফার্স্টে 0 বসাতে হবে। 0 বসালে 0 হয়, তারপর মাইনাস, লোয়ার লিমিট বসালে 1, তারপর হচ্ছে প্লাস 2 ইন্টু, এখানে আমরা ফার্স্টে আপার লিমিট বসাবো 1, তাহলে ln 1 প্লাস 1 অর্থাৎ ln 2। এরপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট বসাবো যেটা হচ্ছে 0, তো 0 বসালে আমরা পাবো ln 1, ln 1। তবে এবার দেখো ln 1 চলে এসেছে, আমরা জানি কিন্তু ln 1 এর মান হচ্ছে 0। আচ্ছা, তো এবার যদি আমি লিখি তাহলে এখানে থাকতেছে -1 প্লাস 2, এখানে কিন্তু আমাদের শুধুমাত্র ln 2 থাকবে, কারণ ln 1 এর মান হচ্ছে 0। আচ্ছা, তাহলে এখানে লিখতে পারি শুধু ln 2। এবার দেখো আমরা জানি যে ln এর ক্ষেত্রে যদি সামনে কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে পাওয়ারে নেওয়া যায়, তো এই 2কে আমরা এই 2 এর পাওয়ারে নিতে পারি, তাহলে হবে 2 স্কোয়ার, তারপর হচ্ছে -1। এখন অপশনগুলোর দিকে তাকাও, অপশনে কিন্তু আমাদের ln এর ভিতরে ই রয়েছে, তাহলে এখানে ই নিয়ে আসতে হবে। তো 1কে আমরা লিখতে পারি ln ই, ln ই এর মানটা কিন্তু 1, এই জন্য আমরা 1 এর জায়গায় ln ই লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমরা পাই ln 4 মাইনাস ln ই। এখন দেখো দুইটা লগ বা দুইটা লন যখন বিয়োগ আকারে থাকে তখন এটাকে আমরা লিখতে পারি ln 4 ভাগ ই, বিয়োগ থাকলে আমরা সেটাকে ভাগ আকারে লিখতে পারি। তো এটাই হচ্ছে আমাদের যোগষ্ঠীর মান ln 4/e। দেখতে পাচ্ছ এই উত্তরটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, তাহলে বলতে পারি যে সঠিক উত্তর হবে বি। চলো এবার 15 নম্বর এমসিকিউটা সলভ করি। প্রশ্নে বলা হচ্ছে যে -π, 2π ব্যবধিতে, আচ্ছা এটা বলতে বোঝাচ্ছে আমাদের যে থিটা এর মান সেটা হচ্ছে -π থেকে 2π এর মধ্যে হবে, এবং যেহেতু এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া তার মানে কিন্তু -π সহ থিটা এর মান -π এর সমান অথবা -π থেকে বড় এবং 2π এর সমান অথবা 2π থেকে ছোট হবে। যদি ফার্স্ট ব্র্যাকেট থাকতো তাহলে কিন্তু সমান চিহ্নটা দিতে পারতাম না, থার্ড ব্র্যাকেট হলেই সমান চিহ্ন দেওয়া যায়। আচ্ছা, তো বলেছে যে এই ব্যবধিতে cos θ + 1 এর সমাধান সেট কোনটি, অর্থাৎ থিটা এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, এখানে cos θ + 1 = 0 হবে, হ্যাঁ = 0 হবে। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে cos θ = হচ্ছে -1, তাহলে cos θ = -1 হলে আমরা জানি যে cos θ এর মান -1 হলে থিটা এর যে সাধারণ সমাধান সেটা ছিল আমাদের 2n + 1 × π। এটা কিন্তু আমরা বিপরীত ত্রিকোণমিতিতে পড়েছিলাম। cos θ = -1 হলে থিটা এর সাধারণ সমাধান হচ্ছে 2n + 1 × π। তো এবার যদি আমরা ফার্স্টে n এর জায়গাতে 0 বসিয়ে দিই তাহলে থিটা সমান পাবো 2 × 0 অর্থাৎ 0 + 1, তাহলে 1 × π অর্থাৎ π পাবো। এরপর যদি আমরা এখানে 1 বসাই তাহলে থিটা = আসবে 2 একে 2 + 1, 2 + 1 3, 3π। কিন্তু দেখো এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ প্রশ্নে বলা ছিল থিটা এর মান 2π এর সমান অথবা এর চেয়ে ছোট হতে হবে, বড় কিন্তু হবে না। আচ্ছা, তাহলে এবার আমরা n = -1 বসিয়ে দেখব। তো -1 বসালে -2 + 1, এখানে আমরা পাবো -2 + 1 × π। তো দেখো -2 + 1 করলে পাই -1, তাহলে -1π। আচ্ছা, তাহলে এই মানটা কিন্তু গ্রহণযোগ্য হবে, -π কিন্তু গ্রহণযোগ্য। তাহলে থিটা এর যে দুটি মান আমরা পাচ্ছি সেটি একটি হচ্ছে -π আর একটি হচ্ছে π। তাহলে সমাধান সেটটি হচ্ছে থিটা = -π, π।
এটা হচ্ছে আমাদের থিটা এর সমাধান সেট। তো দেখতেই পাচ্ছ এই উত্তরটা আমাদের প্রথম অপশনেই রয়েছে, তাহলে বলতে পারি যে সঠিক উত্তর হলো এ। 16 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে একটি চলমান বিন্দুর ভুজ ও কোটি সমান হলে বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ কোনটি হবে। তো দেখো, ভুজ বলতে আমরা বুঝি এক্স এর মান এবং কোটি বলতে বুঝি ওয়াই এর মান। তো প্রশ্ন মতে ভুজ এবং কোটি পরস্পর সমান। এখান থেকে আমরা বলতে পারি যে প্লাস ওয়াই এ পাশে নিয়ে আসলে হবে মাইনাস ওয়াই, তাহলে হবে 0। তো এখান থেকে কিন্তু আমরা সমীকরণটা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তো এই সমীকরণটা আমাদের বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। 17 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে দুইজন ছাত্রের কোনো একটি কাজ করার সম্ভাবনা হাফ এবং 1/3। তো আমরা ধরে নিচ্ছি দুজন ছাত্র হচ্ছে এ এবং বি। তো প্রথম যে ছাত্র অর্থাৎ এ, তার কাজ করার সম্ভাবনা হচ্ছে 1/3 বা 1/2 বলতে পারি। আর দ্বিতীয় যে ছাত্র সে হচ্ছে বি, তার কাজ করার সম্ভাবনা হলো 1/3। এখন প্রশ্নে বলেছে যে তাদের একত্রে কাজটি করার সম্ভাবনা কত, অর্থাৎ জিজ্ঞেস করেছে পি অফ এ ইউনিয়ন বি এর মান কত হবে। একত্রে কাজটি করার সম্ভাবনা বললে আমরা এখানে ইউনিয়ন করব। আচ্ছা, এবার পি অফ এ ইউনিয়ন বি এটা বের করার একটি সূত্র আছে। সূত্রটি হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইউনিয়ন তো লিখেছি, এখানে হবে এ ইন্টারসেকশন বি। ইউনিয়ন বের করার সূত্র হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, তো এবার খেয়াল করো এইটা আমরা কিভাবে বের করব। এখানে যে দুটি ঘটনা, সেই দুটি ঘটনা কিন্তু স্বাধীন। এটা কিভাবে বলতেছি, একজন ছাত্র কাজ করবে কি করবে না সেটা কিন্তু অপর ছাত্রের কাজ করার উপর নির্ভর করতেছে না। কারণ দেখো, প্রথম ছাত্র যদি কাজ না করে তাহলে দ্বিতীয় ছাত্র কাজ করবে কি করবে না সেটা কিন্তু আমরা বুঝতেছি না। প্রথম ছাত্র কাজ করলেও দ্বিতীয় ছাত্র কাজ করবে, আবার প্রথম ছাত্র কাজ না করলেও দ্বিতীয় ছাত্র কাজ করবে। মানে এখানে কেউ কারো উপর নির্ভর করতেছে না, অর্থাৎ এই দুটি ঘটনা কিন্তু স্বাধীন ঘটনা। তো যখন দুটি ঘটনা স্বাধীন হয় তখন পি অফ এ ইন্টারসেকশন বি এর জায়গাতে আমরা লিখতে পারি পি অফ এ ইন্টু পি অফ বি। আর এখানে যা আছে তাই থাকবে পি অফ এ প্লাস পি অফ বি। তো এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে পি অফ এ এইটার মান ছিল 1/2 প্লাস এটার মান ছিল 1/3 মাইনাস এটা হচ্ছে হাফ ইন্টু 1/3। এবার যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এই মানটা পেয়ে যাব। তো দেখো 1/2 প্লাস 1/3 এর লসাগু হচ্ছে 6, এখানে হবে 3 প্লাস 2, এরপর মাইনাস এখানে গুণ হবে, তাহলে গুণফল হচ্ছে 1/6। এখানে আমরা পাচ্ছি 5/6 মাইনাস 1/6। এবার যদি আমরা আবার লসাগু করি তো লসাগু হচ্ছে 6, উপরে হবে 5 মাইনাস 1 অর্থাৎ 4/6। তো 4/6 পেয়েছি। এখানে দেখো আবার কাটাকাটি হয়, 2 দিয়ে কাটলে আমরা পেয়ে যাব 2/3। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্ভাবনা 2/3। তাদের একত্রে কাজ করার সম্ভাবনা হচ্ছে 2/3। আচ্ছা, দেখতে পাচ্ছ এই উত্তরটা সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ বলতে পারি যে সঠিক উত্তর হবে সি। চলো এবার 18 নম্বর এমসিকিউটা সলভ করি। প্রশ্নে আমাদেরকে আলফা এবং বিটা দুটি মান দেওয়া আছে, বলেছে যে কোনটি সঠিক। তো আলফা এবং বিটার মান দেখে বুঝতে পারতেছো এদের মধ্যে একটা হচ্ছে আমাদের ওমেগা, আরেকটা হচ্ছে ওমেগা স্কোয়ার। আচ্ছা, এবার যদি আমরা অপশনগুলোর দিকে খেয়াল করি আমাদের এখানে স্কোয়ার রয়েছে আর কিউব রয়েছে। দেখো বি নাম্বার অপশনে বলেছে আলফা ইকুয়াল টু বিটা স্কোয়ার। তো দেখি এটা হয় কি না। আলফা মানে হচ্ছে ওমেগা আর বিটা মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে বিটা স্কোয়ার করলে আমরা পাবো ওমেগা স্কোয়ারের হোল স্কোয়ার অর্থাৎ ওমেগা পাওয়ার 4। এখন ওমেগা পাওয়ার 4কে আমরা লিখতে পারি ওমেগা কিউব ইন্টু ওমেগা। দেখো ওমেগা কিউবের মান কিন্তু 1, তাহলে 1 ইন্টু ওমেগা করলে থাকে শুধুমাত্র ওমেগা। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিটা স্কোয়ারের মানটা পাচ্ছি ওমেগা এবং এটা কিন্তু আবার আলফার সমান, তাহলে আমরা পাচ্ছি বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা। আমরা কিন্তু এখান থেকে বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা
পাচ্ছি। তাহলে আমাদের যে সম্পর্কটা সঠিক সেটা হচ্ছে বি নাম্বারটা, বিটা স্কোয়ার ইকুয়াল টু আলফা, এটা সঠিক। তাহলে সঠিক উত্তর হলো বি। 19 নম্বর এমসিকিউটা কনিক থেকে এসেছে। প্রশ্নে বলা হচ্ছে 2x² প্লাস 3y² মাইনাস 12x প্লাস 12y প্লাস 29 ইকুয়াল 0 এই কনিকটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? তো দেখো এখানে যেহেতু xy যুক্ত কোনো পদ নেই এবং xy প্রত্যেকটাই রয়েছে, তো আমরা কিন্তু এখানে একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করার শর্টকাটটা হচ্ছে 2√of ছোট ডিভাইডেড বাই বড়। তো এখানে ছোট আর বড় বলতে কোন সংখ্যাটাকে বোঝাচ্ছি? আমরা সবসময় খেয়াল করব যে x² সহগ কত আর y² সহগ কত, এই সহগদ্বয়ের মধ্যে কোনটা ছোট আর কোনটা বড় সেগুলোই এখানে বসবে। তো এখানে দেখতে পাচ্ছ x² সহগটা ছোট, তাহলে 2√of ছোটটা বসাবো এইখানে, অর্থাৎ এখানে লিখবো 2 ডিভাইডেড বাই হবে বড়টা হচ্ছে আমাদের 3। আমরা শুধুমাত্র এখানে x² এবং y² সহগগুলোর দিকে তাকাবো। তো এখানে আমাদের যেটা ছোট সেটা উপরে রুটের ভিতরে বসবে আর যেটা বড় সেটা নিচে বসবে। তাহলে দেখো আমাদের যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম 2√2 ডিভাইডেড বাই 3। তো এই উত্তরটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। চলো এবার 20 নাম্বার এমসিকিউটা সলভ করি। প্রশ্নে বলা হচ্ছে ফাংশন অফ এক্স ইকুয়াল 1/√মডুলাস অফ 2 প্লাস এক্স এর ডোমেইন কোনটি? তো ডোমেইন বলতে আমরা বুঝি এক্সের সেই সকল মান যে সকল মানের জন্য প্রদত্ত ফাংশনটা বাস্তব হয়। তো দেখো যেহেতু ফাংশনটা ভগ্নাংশ আকারে রয়েছে, তো এখান থেকে বাস্তব মান পেতে গেলে কিন্তু হরের মানটা কখনোই 0 হওয়া যাবে না। অর্থাৎ আমাদের হরে রয়েছে √of 2 প্লাস এক্স, তো রুটের ভিতরেরটা দেখো এখানে মডুলাস রয়েছে, তার মানে রুটের ভিতরে কিন্তু কখনো নেগেটিভ সংখ্যা আসবে না। মডুলাসের কারণে সেই সংখ্যাটা হয় 0 হবে অথবা 0 থেকে বড় হবে। তো আমরা বলতে চাচ্ছি যে নিচে 0 হলে রুট থেকে বাস্তব মান পাবো, ঠিক আছে, কিন্তু ভগ্নাংশের কারণে কিন্তু নিচে 0 হওয়া যাবে না। অর্থাৎ 2 প্লাস এক্সের যে মানটা সেটা নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলেই আমরা বাস্তব পাবো। তাহলে এখান থেকে বলতে পারি এক্স নট ইকুয়াল টু -2, অর্থাৎ কেবলমাত্র এক্সের -2 এই মানটা গ্রহণযোগ্য না, এইটা বাদে বাকি সকল মান গ্রহণযোগ্য। আচ্ছা, তো এটাকে যদি আমরা সংখ্যারেখার মাধ্যমে দেখাই তাহলে মাঝখানে হচ্ছে আমাদের 0, এখানে 1, এখানে 2, এখানে -1, এখানে -2, তারপর -3 এভাবে। তো ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের -2 এর যে ঘর সেটা। তো আমরা বলতে চাচ্ছি যে এক্সের মান -2 বাদে বাকি সবগুলো সংখ্যায় গ্রহণযোগ্য, অর্থাৎ এখান থেকে এই সবগুলো ইনফিনিটি পর্যন্ত সবগুলো সংখ্যা গ্রহণযোগ্য। একইভাবে বাম দিকে এখানে -∞ পর্যন্ত সবগুলো সংখ্যাই গ্রহণযোগ্য। তো এখানে কিন্তু আমাদের দুইটা ব্যবধিতে ভাগ হয়ে যাচ্ছে, -2 থেকে -∞, আবার -2 থেকে +∞, শুধুমাত্র -2 বাদ যাবে। তো এই পাশের টুকুকে যদি আমরা ব্যবধির মাধ্যমে লিখতে চাই তাহলে হবে -∞, -2 ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে, কারণ -2 যেহেতু আমরা নিতে পারবো না সেহেতু এটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখতে হবে। আচ্ছা, একইভাবে এটা হচ্ছে আমাদের -2 থেকে +∞ পর্যন্ত। দেখো আমি যদি এটা ব্যবধির মাধ্যমে দেখাই তাহলে আমাদের এক্সের মানটা হচ্ছে ঠিক এরকম। এটা বলতে আমি বোঝাচ্ছি এটা এক্সের মানটা -2 থেকে ছোট আর -∞ থেকে বড়। একইভাবে এটা বলতে বোঝাচ্ছি এক্সের মানটা হচ্ছে -2 থেকে বড় এবং +∞ থেকে ছোট। যেহেতু আমরা 2 নিতে পারছি না সেহেতু 2 এর পাশে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। যদি 2 নিতে পারতাম অর্থাৎ ইকুয়াল টু হইতো এখানে, তাহলে কিন্তু আমরা থার্ড ব্র্যাকেট দিতাম। আচ্ছা, তাহলে আমাদের যে ব্যবধি সেটা হচ্ছে এটাও হবে এটাও হবে, এজন্য মাঝখানে আমরা ইউনিয়ন দিয়ে দিব। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় ডোমেইন। দেখতে পাচ্ছ এই উত্তরটা কিন্তু আমাদের প্রথম অপশনে রয়েছে, তাহলে সঠিক উত্তর হবে এ। 21 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে NCX ইকুয়াল টু NCY এবং x নট ইকুয়াল টু y হলে কোনটি সত্য? তো দেখো এটা কিন্তু আমাদের সরাসরি একটা সূত্র, যদি এই দুটো জিনিস সমান হয় এবং এখানে যেই সংখ্যা এখানেও সেম সংখ্যা হয় তাহলে n ইকুয়াল টু হচ্ছে x
প্লাস ওয়াই হয়, এই দুইটার যোগফল n ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এটা আমাদের সরাসরি একটি সূত্র। তো দেখতে পাচ্ছ এই উত্তরটা আমাদের সি নাম্বারে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। 22 নম্বর এমসিকিউতে জানতে চাচ্ছে যে কিউব রুট অফ 2 মাইনাস 5x দ্বিপদী রাশিটির বিস্তৃতি কোন ব্যবধিতে অবিস্তৃত। আচ্ছা, আমরা জানি যে 1 প্লাস ওয়াই পাওয়ার এন যদি কোনো দ্বিপদী রাশি হয় তাহলে এটা অবিস্তৃত তখনই হবে যখন মডুলাস অফ ওয়াই লেস দেন 1 হয়। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদেরকে এই দ্বিপদী রাশিটিকে এই ফর্মেটে প্রকাশ করতে হবে। তার জন্য দেখতে পাচ্ছ এখানে 1 বানাতে হবে। আচ্ছা, আর এখানে যে কিউব রুট রয়েছে এটাকে আমরা লিখতে পারি এভাবে 2 মাইনাস 5x পাওয়ার 1/3। এবার এখানে 1 বানানোর জন্য আমরা ভিতর থেকে 2 কমন নিব। ভিতর থেকে 2 কমন নিলে লাইনটা দাঁড়ায় 1 মাইনাস 5x/2। আমরা এখান থেকে 2 কমন নিয়েছি। এখন যে পাওয়ারটা ছিল 1/3 সেটা কিন্তু সবার মধ্যেই দিতে হবে। তাহলে 2 এর মধ্যে 1/3, এটার মধ্যে 1/3 দিয়ে দিলাম। আচ্ছা, এবার এতটুকুকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো y এর মানটা আমরা পাচ্ছি মাইনাস 5x/2। এখান থেকে আমরা বলতে পারি যে y এর মানটা হচ্ছে মাইনাস 5x/2। তাহলে অবিস্তৃত হতে হলে মডুলাস অফ y, তো y এর জায়গায় হবে মাইনাস 5x/2 লেস দেন 1, এটা হতে হবে। আচ্ছা, তো মডুলাসের কারণে কি হবে, ভিতরে প্লাস চলে আসবে, অর্থাৎ বলতে পারি যে মডুলাস অফ 5x/2 লেস দেন 1। আচ্ছা, এবার মডুলাস থাকলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে 1 রয়েছে, দেখো মডুলাস উঠিয়ে দিলে কিন্তু আমরা প্লাস মাইনাস দিতে পারি, অর্থাৎ এখানে প্লাস মাইনাস 1 হবে। তো প্লাস মাইনাস 1 না লিখে আমরা যেটা লিখব সেটা হচ্ছে শুরুতে -1 লিখব, শেষে +1 লিখব, আর মাঝখানে থাকবে 5x/2। আর চিহ্নগুলো যেমন ছিল তেমনই বসে যাবে। আচ্ছা, তো এবার এখান থেকে আমার শুধুমাত্র এক্সের ব্যবধি দরকার। এখানে কিন্তু 5/2 অতিরিক্ত রয়েছে, তো আমরা যদি সবাইকে 2/5 দিয়ে গুণ করে দেই তাহলে কিন্তু 5/2 কাটাকাটি যাবে। তো আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে সবাইকে 2/5 দিয়ে গুণ করব, তাহলে পাইব -2/5 লেস দেন এক্স লেস দেন প্লাস 2/5। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় ব্যবধি। দেখতেই পাচ্ছ এই ব্যবধিটা কিন্তু আমাদের প্রথম অপশনে রয়েছে, তাহলে বলতে পারি যে সঠিক উত্তর হচ্ছে এ। চলো এবার 23 নম্বর এমসিকিউটা সলভ করি। প্রশ্নে বলেছে যে a, b ব্যবধিতে ফাংশন অফ এক্স একটি অবিচ্ছিন্ন ফাংশন হলে যেখানে ফাংশন অফ a ইন্টু ফাংশন অফ b গ্রেটার দেন 0। তো এখানে দুটি ফাংশনের গুণফল 0 থেকে বড়, অর্থাৎ পজিটিভ। তার মানে কিন্তু হতে পারে যে এই দুটি ফাংশন উভয়ই পজিটিভ, হতে পারে যে দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ। একমাত্র দুইটা নেগেটিভ হলে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, আবার দুইটাই যদি প্লাস হয় তাহলে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ 0 থেকে বড় পাই। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে দুইটা জিনিস একই চিহ্নের হবে, দুইটা ফাংশন একই চিহ্নের হবে। তো বলেছে যে উক্ত ব্যবধিতে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 0 সমীকরণের বাস্তব মূল থাকবে কতটি। আচ্ছা, তো এখানে দেখো বাস্তব মূল বলতে কিন্তু এক্সের মান বোঝাচ্ছে। আমরা যদি ফাংশনটা লেখচিত্র অঙ্কন করি তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এখানে a, b ব্যবধি বলা আছে, অর্থাৎ এক্সের মান আমরা ফার্স্ট নিতে পারি যে ধরে নিচ্ছি a হচ্ছে এখানে, b হচ্ছে এখানে। তো এর মধ্যে যদি আমরা ফাংশনের লেখচিত্র অঙ্কন করি তাহলে আমরা এরকম একটা লেখচিত্র পাচ্ছি। তো দেখো এই লেখচিত্রটা কিন্তু এখানে দুইটি বিন্দুতে ছেদ করতেছে, তাহলে বলতে পারি যে এখানে এক্সের মান 2টি। এবার যদি আমরা লেখচিত্রটাকে এভাবে আঁকি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আচ্ছা, ওয়াই অক্ষ এখানে দিয়ে নেই। হ্যাঁ, এবার এটা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু এ রেখা, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি রেখা। আমরা দূরত্বটুকু আরেকটু বাড়িয়ে দিলাম। এবার যদি লেখচিত্র আঁকি তাহলে দেখতে পাবো লেখচিত্রটা এরকম যাচ্ছে। তাহলে দেখো এখানে মোট ছেদ করেছে কয়টি বিন্দুতে, 1টি 2টি 3টি 4টি। এবার কিন্তু আমাদের 4টি বিন্দুতে ছেদ করতেছে, এখানে 2টি বিন্দুতে ছেদ করতেছিল। এবার যদি আমরা সেমভাবে দূরত্বটাকে আরও বাড়িয়ে দেই, লেখচিত্রটাকে আর বড় করে আঁকি, তাহলে কিন্তু এবার 6টি বিন্দুতে ছেদ করবে। অর্থাৎ আমরা যত বড় করব লেখচিত্রটা সেটা কিন্তু প্রত্যেকবার জোড় সংখ্যক
জোড় সংখ্যক বার এক্স অক্ষকে ছেদ করবে, তাহলে আমরা এক্সের মূল পাবো জোড় সংখ্যক 2টি 4টি 6টি এভাবে। তো এখানে আমাদের যেহেতু এ আর বি এর মানটা কত হবে সেটা নির্দিষ্ট করে বলা নেই, সেহেতু আমরা বলতে পারি যে জোড় সংখ্যক মূল পাবো। 2টি বা 1টি কোনো নির্দিষ্ট সংখ্যা কিন্তু আমরা এখানে বলতে পারি না, আমাদের বলতে হবে যে আমরা জোড় সংখ্যক মূল পাবো। তাহলে সঠিক উত্তর আমরা দাগাবো এ নাম্বারটা। 24 নম্বর এমসিকিউটা ম্যাট্রিক্স থেকে এসেছে। প্রশ্নে বলা হচ্ছে 3/2 এবং 2/3 ক্রমবিশিষ্ট দুটি ম্যাট্রিক্স যথাক্রমে এ এবং বি এর ভুক্তি 0 অথবা 1, তাহলে ট্রেস বি এ। এখানে বোঝাচ্ছে যে বি আর এর গুণফল করলে আমরা যে ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্সের ট্রেস এর সর্বোচ্চ মান কত হবে। তো দেখো এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/2 অর্থাৎ সারি 3টা কলাম 2টা, এবং এর মান হতে পারে সবগুলো ভুক্তি হতে পারে 0 অথবা 1। তো দেখো যেহেতু আমাদেরকে সর্বোচ্চ মান বের করতে হবে, তাহলে 0 নিলে কিন্তু আমরা সর্বোচ্চ মান পাবো না, আমাদেরকে 1 নিতে হবে। ভুক্তিগুলোকে যদি আমরা 1 ধরে নেই তাহলে এই ম্যাট্রিক্সের মানটা দাঁড়াবে 1। প্রত্যেকটা মানে আমরা এখানে 1 করে নিচ্ছি, আর যেহেতু সারি 3টা এই জন্য এখানে 3বার লিখেছি, আর কলাম হচ্ছে 2টা, তাহলে এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স। একইভাবে যদি আমরা বি ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে এটা হবে সারি হবে 2টা আর কলাম হবে 3টা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। আমরা এখানে প্রত্যেকটা ভুক্তির মান 1 ধরেছি, কারণ আমরা সর্বোচ্চ মানটা বের করতে চাই। যদি 0 ধরতাম তাহলে কিন্তু সবগুলোই 0 আসতো, তাহলে বি এবং এ এর গুণফলটাও 0 আসতো, সেখান থেকে ট্রেস এর মানটাও কিন্তু 0 আসতো, আমরা সর্বোচ্চ মান সেখান থেকে পেতাম না। তো সর্বোচ্চ ট্রেস পেতে হলে অবশ্যই ভুক্তিগুলোকে 1 ধরতে হবে। আচ্ছা, এবার আমরা বি এবং এ গুণ করব। তাহলে বি এ, আগে আমাদের বি লিখতে হবে 1, সবগুলো এখানে 1 করে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স, তাহলে এখানে হচ্ছে 1 1 এবং 1। এবার যদি আমরা গুণ করে দেই তাহলে দেখো 1 আর 1 গুণ করলে পাবো 1 প্লাস 1 প্লাস 1। এভাবে যদি আমরা প্রত্যেকটা গুণ করি তাহলে 1 প্লাস 1 প্লাস 1 আমরা কিন্তু 3 পেয়ে যাব। একইভাবে যদি সামনের দিকে যাই তাহলে এখানেও দেখো গুণ করলে কিন্তু আমরা 3টা 1 যোগ করলে 3 পাচ্ছি। নিচের সারিতেও সেমভাবে আমরা যদি গুণ করি তাহলে 3 পাবো, এখানেও 3 পাবো। তাহলে বি এবং এ এর গুণফলটা আমরা পেয়ে গেলাম। এবার বলেছে যে টি আর বলতে এখানে বোঝাচ্ছে ট্রেস, টি আর বলতে বোঝাচ্ছে ট্রেস। তো ট্রেস অফ বি এ, বি এ যে ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি এটা ট্রেস কত হবে। ট্রেস বলতে আমরা বুঝি মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল, অর্থাৎ 3 প্লাস 3, তাহলে আমরা পাবো 6। তাহলে দেখো বি এ ম্যাট্রিক্সের ট্রেসের সর্বোচ্চ মান হচ্ছে 6। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। এই উত্তরটা সি নাম্বার অপশনে রয়েছে, তাহলে সঠিক উত্তর হলো সি। আমরা আমাদের সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি, দেখে নেওয়া যাক প্রশ্নে কি বলেছে। প্রশ্নে বলা হচ্ছে পি সমান এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্সের মানটা বলা হচ্ছে 0 থেকে বড় এবং 2 থেকে ছোট, এবং ওয়াইয়ের মানটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। দেখো এখানে হচ্ছে 0 আর 2 এর মাঝখানের সংখ্যাগুলো হচ্ছে এক্স, আর এখানে বলতেছে যে ওয়াই হচ্ছে ওয়াইও 0 এবং 2 এর মাঝখানেরগুলো ঠিক আছে এবং 0 আর 2 সহকারে, এখানে কিন্তু 0 আর 2 বাদে, এখানে 0 এবং 2 সহ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পি এর মান। একইভাবে কিউ এর মান দেওয়া আছে যে এক্স হচ্ছে 1 আর 3 এর মাঝখানের সংখ্যাগুলো, ওয়াই হচ্ছে 1 আর 3 এর মাঝখানের সংখ্যাগুলো এবং 1 ও 3 সহ। তাহলে জিজ্ঞেস করেছে যে পি ইন্টারসেকশন কিউ এর মান কত। তো ফার্স্ট অফ অল আমাদেরকে পি এর মান এবং কিউ এর মানগুলো বের করতে হবে। তাহলে দেখো আমরা যদি ফার্স্টে এক্সের মান নিয়ে কাজ করি তাহলে পি এর ক্ষেত্রে আমাদের এক্সের মানটা দেওয়া আছে 0 লেস দেন এক্স লেস দেন 2। এটাকে যদি আমরা সংখ্যারেখার মাধ্যমে দেখাই তাহলে মাঝখানে হচ্ছে আমাদের 0, এই পাশে 1, এই পাশে 2, এই পাশে 3। একইভাবে এখানে আছে আমাদের -1, -2, -3, এরকম করতে করতে কিন্তু এটা ইনফিনিটি পর্যন্ত যাবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের বোঝাচ্ছে যে এক্সের মানটা 0 থেকে বড়, তো এটা হচ্ছে আমাদের 0-র ঘর, এটা হচ্ছে আমাদের 2 এর ঘর। তো দেখো আমরা কিন্তু 0 এবং 2 নিতে পারবো না, 0 থেকে বড় এবং 2 থেকে ছোট, অর্থাৎ মাঝখানে যে সংখ্যাগুলো রয়েছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই সবগুলো হচ্ছে আমাদের এখানে এক্সের মান।
এরপর একইভাবে কিউ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিউ এর ক্ষেত্রে আমাদের এক্সের মানটা বলা আছে 1 লেস দেন এক্স লেস দেন 3। তাহলে এটাও যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাই, মাঝখানে হচ্ছে আমাদের 0, এখানে আছে আমাদের 1, এখানে আছে আমাদের 2, তারপর এখানে আছে 3। একইভাবে এখানে আছে আমাদের -1, -2, -3। তাহলে এটা বলতেছে এক্সের মান 1 থেকে বড়। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 1-এর ঘর, এটা হচ্ছে আমাদের 3-এর ঘর। তাহলে দেখো 1 থেকে বড় এবং 3 থেকে ছোট, এটা বলতে বোঝাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত সবগুলো সংখ্যা 1 এবং 3 কিন্তু আমরা নিতে পারবো না। আচ্ছা, তাহলে এক্সের বেলায় আমরা পি এবং কিউ এর চিত্রটা বুঝতে পারলাম। এবার বলেছে যে পি ইন্টারসেকশন কিউ কত হবে। তাহলে দেখো পি ইন্টারসেকশন কিউ যদি আমরা পেতে চাই, ইন্টারসেকশন বলতে বোঝায় এই দুইটার মধ্যে মিল রয়েছে কোনগুলো। দেখো আমাদের কিন্তু যে এই অংশটুকু এটা তো 1 ছিল, আমাদের যে এই অংশটুকু উপরে রয়েছে, এই অংশটুকু কিন্তু নিচেও রয়েছে, অর্থাৎ 1 থেকে 2 পর্যন্ত যে ব্যবধিটা সেটা কিন্তু আমার উপরেও রয়েছে নিচেও রয়েছে। আমি বলতে চাচ্ছি যে এটা যদি আমাদের 1 হয়, তাহলে দেখো এখানে 1-এর পর থেকে 2 পর্যন্ত, 1-এর পর থেকে 2-এর আগ পর্যন্ত, অ্যাকচুয়ালি 1-এর পর থেকে 2-এর আগ পর্যন্ত এই ব্যবধিটুকু কিন্তু এখানে কমন রয়েছে। তাহলে আমরা যদি বলি পি ইন্টারসেকশন কিউ, এটার মানটা হবে এক্সের মান 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা পি ইন্টারসেকশন কিউ এর ক্ষেত্রে এক্স এর মানটা পেলাম। একইভাবে আমরা এখানে ওয়াই বের করব। তো ওয়াই এর ক্ষেত্রে আমাদের পি এর যে ব্যবধি দেওয়া আছে সেটা হচ্ছে 0 লেস দেন অর ইকুয়াল দেন ওয়াই লেস দেন অর ইকুয়াল দেন 2। তো চলো এটা আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 0, আমরা প্রত্যেকবার একইভাবে সংখ্যা রেখাটা এঁকে নিব, তাহলে বুঝতে সুবিধা হবে। 0 1 2 3, এটা হচ্ছে -1 -2 এবং -3। তো এটা বলতেছে 0 থেকে 2 পর্যন্ত, এবং দেখো এখানে কিন্তু 0 আর 2 সহকারে নিতে হবে। তাহলে এখান থেকে শুরু হবে, 0 এবং 2 সহ নিব, সহ এই পুরাটা হচ্ছে আমাদের y এর মান। এবার যদি আমরা কিউ এর ক্ষেত্রে লিখি, তাহলে কিউ এর ক্ষেত্রে y এর ব্যবধি ছিল এটা 1 লেস দেন অর ইকুয়াল দেন ওয়াই লেস দেন অর ইকুয়াল দেন 3। এটাকে যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাই, তাহলে মাঝখানে হচ্ছে আমাদের 0, এখানে আছে 1, এখানে 2, এখানে আছে 3, এপাশে আছে -1 -2 -3। তো এখানে বলতেছে ওয়াইয়ের মানটা হচ্ছে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, এবং এখানে কিন্তু 1 এবং 3 আমরা নিতে পারবো। তাহলে 1 সহকারে এবং 3ও সহ মাঝখানের যত সকল সংখ্যা আছে সবগুলো, 1 এবং 3 সহ মাঝখানের সবগুলো সংখ্যাই আমরা নিতে পারবো। তো এবার আমাদেরকে বের করতে হবে যে পি ইন্টারসেকশন কিউ, অর্থাৎ এই দুটোর মধ্যে কোন অংশটুকু মিল রয়েছে। দেখতে পাচ্ছ আমাদের এই যে এই অংশটুকু, এই 1 থেকে শুরু করে 2 পর্যন্ত, 1 থেকে শুরু করে আমাদের 2 পর্যন্ত অংশটুকু কিন্তু মিল রয়েছে। তো আমরা এখানে 1ও নিতে পারবো, 2ও নিতে পারবো। তাহলে y এর ব্যবধিটা হবে, y না অ্যাকচুয়ালি মানে পি ইন্টারসেকশন কিউ এর ক্ষেত্রে যে y এর ব্যবধি সেটা হচ্ছে 1 লেস দেন অর ইকুয়াল দেন ওয়াই লেস দেন অর ইকুয়াল দেন 2, অর্থাৎ 1 থেকে 2 পর্যন্ত। তাহলে দেখো আমরা কিন্তু এখানে দুটা ব্যবধি পেয়ে গেলাম, এক্সের জন্য হচ্ছে এইটা এবং ওয়াইয়ের জন্য হচ্ছে এইটা। তো আমরা এবার দেখব যে কোন অপশনে এই দুটো উত্তর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র ডি নাম্বার অপশনে কিন্তু আমাদের এই দুটি ব্যবধি রয়েছে। তাহলে বলতে পারি যে আমাদের সঠিক উত্তর হবে ডি নাম্বারটা। তো এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি শেষ হলো। আশা করি সবাই সবগুলো এমসিকিউ এর ব্যাখ্যা বুঝতে পেরেছো। কেউ যদি কোনো এমসিকিউ বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। এতক্ষণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।